তো আজকে আমরা যেটা করব, আমাদের মোটামুটি বোর্ড পরীক্ষা এবং ভর্তি পরীক্ষা যে টাইপের প্রবলেম ইউজুয়ালি আসে ইন্টিগ্রেশন থেকে, ওই ধরনের প্রবলেম কিন্তু আমরা মেজরিটি সলভ করছি। আর কিছু প্রবলেম আছে, কিছু এক্সেপশনাল প্রবলেম আছে যেগুলা জন্য আলাদা কিছু টেকনিক আছে। ওই টেকনিক গুলো আজকে ক্লাসে আলোচনা করবো। যে টেকনিক গুলো একটু কম ইউজ হয়, আমাদের বোর্ড পরীক্ষার প্রবলেম গুলোতে কম দেখা যায়, যে টেকনিকের প্রবলেম গুলো, ওই টেকনিকের প্রবলেম গুলো আজকে একটু দেখবো। তো আমরা শুরু করি, প্রথম টেকনিক দিয়ে শুরু করতেছি। তো এখানে আমরা 4-5টা টেকনিক শিখবো। ওয়ালাইকুম সালাম। এই ধরনের এই টেকনিক গুলোর প্রবলেম খুব কম আমাদের বইয়ের মধ্যে, একটা দুইটা করে পাবা যে কোনো রাইটারের বই। তো টেকনিক গুলো আমরা একটু দেখি। তো প্রথম টেকনিকে আকৃতিটা একটু খেয়াল করো। আমাদের ইন্টিগ্রেশনটা যদি যে কোনো একটা কনস্ট্যান্ট যোগ, বা কনস্ট্যান্টের জায়গায় জিরো থাকতে পারে, কনস্ট্যান্ট যে কোনো কিছু হতে পারে। ধরো a প্লাস বি এক্স টু দি পাওয়ার এল ডিভাইডেড বাই পি প্লাস কিউ এক্স টু দি পাওয়ার এম ডিএক্স, এই আকারের হইলো। আমরা এটা দুইটা এক্সাম্পল দেখবো, তাহলে পরে বুঝতে পারবা। এই আকারের হইলে তখন তোমরা সাবস্টিটিউশন তো আমরা সবসময় করি, তখন সাবস্টিটিউশন করার ক্ষেত্রে আমরা কিভাবে সাবস্টিটিউশনটা করব সেটা হচ্ছে, তো এক্ষেত্রে যেভাবে সাবস্টিটিউশন করতে হবে, যে এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু জেড ধরতে হবে। এখন কথা হচ্ছে এই এনটা কি? এন হচ্ছে এল এবং এম এর লসাগু। এল এবং এম এর লসাগুকে আমি এন বলতেছি, এবং সেই এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু জেড ধরলে আমাদের এই ধরনের প্রবলেমগুলা সাধারণত সহজে সলভ হয়। না হলে দেখা যায় কি সলভ করাই যায় না, বা করতে গেলে অনেক বেশি ঝামেলা হয়। সো ইউজুয়ালি এক্স টু দি পাওয়ার এন ধরলে প্রবলেমটা একটু বড় হলেও প্রবলেমটা একটা টাইমে গিয়ে দেখা যায় কি ঠিকই সলভেবল হয়, সলভ করার একটা স্টেজে আসে। ঠিক আছে, তাহলে আবার আকৃতিটা আবার খেয়াল করো। যে কোনো একটা কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্টটা জিরো কিন্তু হতে পারে, এটা কনস্ট্যান্ট প্লাস আরেকটা কনস্ট্যান্ট ইনটু এক্স টু দি পাওয়ার কিছু একটা, এক্স এর পাওয়ার কিছু একটা হবে, এল ধরলাম, আবার একটা কনস্ট্যান্ট যোগ সামথিং ইনটু এক্স টু দি পাওয়ার আরেকটা পাওয়ার, এক্স এর পাওয়ার হচ্ছে এন। তো আমরা সাবস্টিটিউশন করার ক্ষেত্রে আমরা এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু জেড ধরবো, যেখানে এন, এন এর পরিচয় কি? এন হচ্ছে এই উপরে যে এক ঘাতি, একটা উপরে যে এক্স দেখছি ওই এক্স এর পাওয়ার, আর নিচে যে এক্স আছে লব আর হরের এক্স এর পাওয়ারের লসাগু হচ্ছে আমাদের এন। ঠিক আছে, সো এখন আমরা দুইটা প্রবলেম দেখি, প্রবলেম দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। সো প্রথম প্রবলেম, আমাকে অনেকেই পার্সোনালি মেসেজ দিয়ে বলছে যে ভাই এই প্রবলেমটা পারতেছি না, এটা করা দেন। এটা আমি ইচ্ছা করে স্কিপ করছি, এই টাইপটা সবার লাস্টে করাবো এজন্য, কারণ এই টাইপ থেকে প্রবলেম বোর্ডে কম আসে। তো আমি চাইছিলাম যে প্রথমে বোর্ডের টাইপগুলো সবগুলো শেষ করি, এবং সেগুলো শেষ আমাদের মোটামুটি। তো এখন দেখো, এই হচ্ছে কি আমাদের প্রবলেম, এটা ইন্টিগ্রেশন করতে বলছে। এখন দেখো তো এই প্রবলেমটা আমাদের উপরের টাইপের সাথে কিন্তু ম্যাচ করে। সো উপরের টাইপের সাথে ম্যাচ করে, কিভাবে ম্যাচ করে? এখানে আমাদের এটা এগুলো আমরা কি লিখতে পারি, এক্স টু রুট এক্স, এটাকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান প্লাস কিউব রুট এক্স, এটাকে লেখা যায় এক্স টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, সো এখন তোমাদের যেটা করতে হবে, এখানে যে 2 আছে আর এখানে যে 3 আছে তার লসাগুটা নিতে হবে। এই 2 আর 3 এর লসাগুটা তোমাদেরকে নিতে হবে। সো 2 আর 3 এর লসাগু কত? সো 2 আর 3 এর লসাগু হচ্ছে 6। তাহলে সাবস্টিটিউশনটা আমি কিভাবে করব বলো তো? সাবস্টিটিউশনটা আমি কিভাবে করব? x টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু আমি z ধরবো। ওকে, তাহলে x টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু যদি z ধরো, তাহলে এই প্রবলেমটা খুব সহজেই সলভেবল হবে। তো তোমরা একটু ট্রাই করে দেখো তো, x টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু z ধরে তোমরা এই প্রবলেমটা সলভ করতে পারো কিনা, এই টেকনিক দিয়ে তোমরা প্রবলেমটা সলভ করতে পারো কিনা একটু দেখো। কারণ আমরা একটা জিনিস যখন ধরবো, ধরার পরে কিন্তু পরের জিনিসগুলো আসলে তোমরা মোটামুটি ইউজ টু হয়ে গেছো বাকি প্র্যাকটিস গুলো করতে করতে। তো দেখো তোমরা x টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু z ধরে প্রবলেমটা সলভ করতে পারো।
সো এক্স টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু যদি আমরা জেড ধরি তাহলে আমরা উভয় পাশে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো? সরি আমি কি ফর্মুলা ভুল দেখাইলাম? সরি 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 আমি একটু ফর্মুলাটা ভুল দেখাইছি, সরি। এটা হবে x ইজ ইকুয়াল টু জেড টু দি পাওয়ার n, x ইজ ইকুয়াল টু জেড টু দি পাওয়ার n নাকি? ধরো 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 একটু একটু ওয়েট করো, হোল্ড করো। হ্যাঁ, x ইজ ইকুয়াল টু জেড টু দি পাওয়ার n, আমি একটু ভুল বলছি। x ইজ ইকুয়াল টু হবে জেড টু দি পাওয়ার n। তাহলে আমরা এই 1/2 আর 1/3 এখানে তোমরা হরের লসাগুটা নিবা আর কি, ঠিক আছে? তো হরের লসাগু ইজ ইকুয়াল টু পাইছি আমরা 6। তাহলে আমরা যে রিপ্লেসটা করব, রিপ্লেস করার জন্য আমরা x ইজ ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 6 ধরবো। এবার তোমরা এটাকে রিপ্লেস করো, উভয় পাশে ডিফারেন্সিয়েশন করো। ddx এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি এখানে হচ্ছে 1 হবে, আর এই পাশে যদি ডিফারেন্সিয়েশন করি আমরা পাবো হচ্ছে 6 z টু দি পাওয়ার 5 ইনটু dz বাই dx। তার মানে dx ইজ ইকুয়াল টু হবে 6 z টু দি পাওয়ার 5 ইনটু dz, ঠিক আছে? তাহলে এ হচ্ছে আমাদের dx এর পরিবর্তে 6 z টু দি পাওয়ার 5 ইনটু dz বসবে, আর x এর পরিবর্তে z টু দি পাওয়ার 6 বসবে। সো এখন আমরা জাস্ট এখানে রিপ্লেস করি, দেখি কি আসে। সো x এর পরিবর্তে বসবে z টু দি পাওয়ার 6, তার মানে হচ্ছে z টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই 1 প্লাস x এর পরিবর্তে আবারও z টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 1/3, আর dx এর পরিবর্তে বসবে 6 z টু দি পাওয়ার 5 ইনটু dz, ঠিক আছে? এই প্রবলেমটা একটু টাফ, এই প্রবলেমটি খুব টাফ। সো দেখো এটা তারপরে সলভ করা যাবে। সো উপরে যদি গুণ দেই তাহলে থাকতেছে হচ্ছে z টু দি পাওয়ার 6 ইনটু দি পাওয়ার হাফ, তাই এটা হয়ে যাবে হচ্ছে z কিউব, আর হচ্ছে 6 z টু দি পাওয়ার 5, আর নিচে থাকতেছে 1 প্লাস z স্কয়ার dz। সো 6 টাকে আমরা বাইরে লিখি তাহলে আমরা লিখতে পারি z টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 1 প্লাস z স্কয়ার dz। সো এই প্রবলেমটা এখন করার জন্য যেটা করা লাগে, নিচে 1 প্লাস জেড স্কয়ার আছে, এই 1 প্লাস জেড স্কয়ারটা উপরে আনার চেষ্টা করতে হয় যতবার আনা যায়। সো 1 প্লাস জেড স্কয়ার নিচে আছে, জোর করে উপরে 1 প্লাস জেড স্কয়ার নিয়ে আসি। আচ্ছা, আর তোমার কাছে আসলে কি ছিল? তোমার কাছে আসলে ছিল জেড টু দি পাওয়ার 8। তাহলে তোমার এখানে জেড টু দি পাওয়ার 6 দিয়ে গুণ দিতে হবে, তাহলে জেড টু দি পাওয়ার 6 আর জেড স্কয়ার গুণ হয়ে জেড টু দি পাওয়ার 8 আসবে। বাট এক্সট্রা আরেকটা জিনিস চলে আসতেছে, সেটা কি জেড টু দি পাওয়ার 6 চলে আসতেছে আবার এক্সট্রা। তাহলে আমরা যেটা করব, আবারও জেড স্কয়ার প্লাস 1 করব এবং মাইনাস জেড টু দি পাওয়ার 4 করব। তো জেড টু দি পাওয়ার 4 কে বিয়োগ করলে কি আসবে? জেড টু দি পাওয়ার 4 আর জেড স্কয়ার গুণ হয়ে জেড টু দি মাইনাস জেড টু দি পাওয়ার 6 হবে, তাহলে জিনিসটা নালিফাই হয়ে যাবে। বাট এক্সট্রা আরো একটা জিনিস কিন্তু এখনো থাকতেছে, সেটা কি? যে মাইনাস জেড টু দি পাওয়ার 4 1 এর সাথে গুণ হলে মাইনাস জেড টু দি পাওয়ার 4 হচ্ছে। তাহলে এই মাইনাস জেড টু দি পাওয়ার 4 কে নালিফাই করার জন্য আবার প্লাস জেড টু দি পাওয়ার 4 লাগবে। তাহলে আবার জেড স্কয়ার প্লাস 1 আনো এবং প্লাস জেড স্কয়ার দিয়ে গুণ দাও। তাহলে দেখো জেড স্কয়ার আর জেড স্কয়ার গুণ হয়ে জেড টু দি পাওয়ার 4 আসবে। তাহলে তুমি কি করতে পারবা? ওই জেড টু দি পাওয়ার 4 নালিফাই হয়ে গেল, বাট জেড স্কয়ার আবার 1 এর সাথে গুণ হয়ে এবার এক্সট্রা একটা জেড স্কয়ার তোমার থেকে যাচ্ছে। তাহলে ওই জেড স্কয়ার কে নালিফাই করার জন্য আমরা যেটা করব, মাইনাস জেড স্কয়ার প্লাস 1 আবার একটা আনবো। হ্যাঁ বলো। এখানে ডিরেক্ট ফার্স্টে জেড টু দি পাওয়ার 6 কে আপনি বিয়োগ দিয়ে দিতে পারতেন। কোনটা কোনটা কোনটা? ফার্স্টে জি যে ভাই, শুরুতেই z টু দি পাওয়ার 6 তো বিয়োগ করতে পারতেন, মানে এত কাজ না করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কাহিনী আছে। ধরো জেড টু দি পাওয়ার 6 কে আমি বিয়োগ করলাম, বিয়োগ করার পরে তখন হচ্ছে গিয়ে আমার যখন আমি ভাগ দিতাম তখন ধরো আমি ইন্টিগ্রেশনটা করতে পারতাম খুব সহজেই, কিন্তু পরে আবার জেড টু দি পাওয়ার 6 কে আমার আবার একই নিয়মে করা লাগতো। আমি পুরো কাজটা এক লাইনের মধ্যে করতে চাচ্ছি, বুঝতে পারছো? ধরো আমি যদি জেড টু দি পাওয়ার 6 এখানে বিয়োগ দিয়ে দিতাম, কথার কথা ধরো আমি পুরো লাইনটা লিখতাম না, শুরুতে আমি জেড টু দি পাওয়ার 6 আমি এটাকে আলাদা রাখি, ধরো জেড টু দি পাওয়ার 6 এখানে বিয়োগ দিয়ে দিই, তাহলে জেড টু দি পাওয়ার 6 বিয়োগ দিয়ে দিলে তো ঝামেলা শেষ, তাই না? তাহলে ইন্টিগ্রেশন করলে কি হইতো? কাটাকাটি গেলে এই 1 প্লাস জেড স্কয়ার, এই 1 প্লাস জেড স্কয়ার কাটাকাটি গিয়ে এখানে থাকতো হচ্ছে 6 ইনটু জেড টু দি পাওয়ার 6, যার ইন্টিগ্রেশন তুমি জানো dz, মাইনাস আবার জেড টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 1 প্লাস জেড স্কয়ার থাকতো। তাহলে আবার জেড টু দি পাওয়ার 6 এর জন্য কি করতে হইতো? আবার ওই আবার এক সিমিলার টাইপের একটা অপারেশন করা লাগতো। সো ওই জিনিসগুলো বারবার যেন না করা লাগে, আমি এক লাইনের মধ্যে করতেছি। জিনিসটা একটু কমপ্লেক্স মনে হইলো, এটাই কিছুটা সহজ মনে হয়, কারণ এক লাইনে না করলে জিনিসটা বারবার 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 রিপিটেশন করা লাগে আর কি। তোমরা যদি এখানে এভাবে এক লাইনে বুঝতে সমস্যা হয় তাহলে আমি আবার এটা
রিপিট করে করে বারবার করতে পারি, বাট এখন আশা করি বুঝতে পারছো যে কেন করতেছি জিনিসটা বারবার। সো জেড টু দি পাওয়ার, তাহলে এটা কি করতেছি, জেড টু দি পাওয়ার 6 আসছে। তো এখানে মানে বেসিক্যালি আমার যেটা করতে হবে, আমি তো ইন্টিগ্রেশন করতে পারবো না। জেড টু দি পাওয়ার উপরে যদি একটা বড় পাওয়ার থাকে জেড টু দি পাওয়ার 6 আর নিচে যদি 1 প্লাস জেড স্কয়ার থাকে, তার ইন্টিগ্রেশন করতে পারবো না। তাই আমি কি করতেছি, এটাকে আবার ছোট 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 করার চেষ্টা করতেছি। কিভাবে ছোট করতেছি, নিচের জিনিসটাই আমি উপরে নিয়ে আসার চেষ্টা করতেছি। তার মানে তখন আমার যেটা হচ্ছে হর আর লব কাটাকাটি চলে যেতেছে, যে জিনিসটা পড়ে থাকতেছে তার ইন্টিগ্রেশনটা আমি জানি। তাই আমি ওইভাবে আর কি আস্তে আস্তে পাওয়ার গুলাকে কমায় নিয়ে আসতেছি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কিছু এক্সেপশনাল অঙ্ক। আমি আগেই বলছিলাম আমরা বেসিক জিনিসগুলো শেষ করে বলছি বোর্ডের জন্য প্লাস এর জন্য। আজকে যেগুলো করবো এগুলো একটু এক্সেপশনাল অঙ্ক, বাট এগুলো বইয়ে আছে তাই আমরা করতেছি। তো আমি যেটা করতেছি, বারবার নিচে 1 প্লাস জেড স্কয়ার আছে, তাহলে 1 প্লাস জেড স্কয়ারটাই নিয়ে আসছি। তো 1 প্লাস জেড স্কয়ার নিয়ে আসছি, তো এখানে জেড টু দি পাওয়ার 6 এক্সট্রা ছিল, তাই আমি জেড টু দি পাওয়ার 4 দিয়ে গুণ দিলাম। তাহলে জেড টু দি পাওয়ার 4 আর জেড স্কয়ার গুণ হয়ে জেড টু দি মাইনাস জেড টু দি পাওয়ার 6 হবে। তারপর আমার এখানে একটা মাইনাস জেড টু দি পাওয়ার 4 এক্সট্রা আসছে, তাহলে আমার একটা প্লাস জেড টু দি পাওয়ার 4 লাগবে। তাহলে জেড স্কয়ার ইনটু 1 প্লাস জেড স্কয়ার। আবার একটা এক্সট্রা কি চলে আসছে, জেড স্কয়ার চলে আসছে। তাহলে এক্সট্রা জেড স্কয়ার চলে আসছে, যেহেতু আমরা যেটা করব আবার একটা 1 প্লাস জেড স্কয়ার লিখবো এবং বাইরে একটা মাইনাস দিয়ে দিই। তাহলে দেখো একটা জেড স্কয়ার ইনটু 1 মানে একটা এক্সট্রা জেড স্কয়ার আসছিল, বাট এখানে মাইনাস দিয়ে একটা ব্র্যাকেট দিয়ে দিছি, তো একটা জেড স্কয়ার বিয়োগ হয়ে যাবে। বাট এখানে একটা -1 এক্সট্রা আসছে, তাহলে আমার এটার জন্য আবার একটা +1 লিখতে হবে। তাহলে এই হচ্ছে যে টোটাল আমার রাশিটা। এটা কেন করলাম, কারণ এই অঙ্কটা নাইলে আমি মিলাইতে পারবো না, কোনোভাবে আমি করতে পারবো না। অনেক বড় একটা রাশি উপরে চলে আসতেছে, তো ওইটাকে আমি ইন্টিগ্রেশন করতে পারবো না। এই জন্য আমি নিচের অংশটুকুকে বারবার বারবার উপরে লিখছি। এখন দেখো আমি ইন্টিগ্রেশনটা খুব সহজে করতে পারবো। তো বাইরে 6 এর মতো থাকুক, নিচে যে হর আছে, আমার হর হচ্ছে 1 প্লাস জেড স্কয়ার। 1 প্লাস জেড স্কয়ার আমি সবাইকে ভাগ দিয়ে দিই, আলাদা আলাদা যে অংশগুলো আমি তৈরি করলাম তাদেরকে ভাগ দিয়ে দিতে পারি। তো ভাগ দিয়ে দিলে প্রথমে অংশ থাকবে হচ্ছে জেড টু দি পাওয়ার 6, পরের অংশে থাকবে মাইনাস জেড টু দি পাওয়ার 4, পরের অংশে দেখো এটা কাটতে পারি, এটারে কাটতে পারি, এটারে কাটতে পারি, পরের অংশে থাকবে শুধু প্লাস জেড স্কয়ার। পরের অংশে কাটাকাটি করলে থাকবে হচ্ছে গিয়ে কত, পরের অংশে কাটাকাটি করলে থাকবে হচ্ছে -1 থাকবে। তারপরে 1 কে যদি আমি 1 প্লাস জেড স্কয়ার দিয়ে ভাগ দিই, তাহলে থাকবে 1/1 প্লাস জেড স্কয়ার, ঠিক আছে। এই পুরোটার ইন্টিগ্রেশন করতে হবে এখন আমার। এইবার দেখো তো, আগের লাইনে ইন্টিগ্রেশনটা করতে পারতাম না, বাট এখন কিন্তু প্রত্যেকের ইন্টিগ্রেশনের রেজাল্ট আমি জানি, ঠিক আছে। তো 6 এর মতো বাইরে থাকুক। প্রথমে বলো জেড টু দি পাওয়ার 6 এর ইন্টিগ্রেশন হচ্ছে জেড টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 7, মানে জেড টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই 6 প্লাস 1, মাইনাস জেড টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন হচ্ছে জেড টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই মানে হচ্ছে জেড টু দি 5/5। পরে জেড স্কয়ার ইন্টিগ্রেশন হচ্ছে জেড কিউব ডিভাইডেড বাই 3। 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে শুধু জেড, আর 1/1 প্লাস জেড স্কয়ার ইন্টিগ্রেশন কি বলতো? tan ইনভার্স z। এক্স্যাক্টলি, এটা হচ্ছে tan ইনভার্স জেড। এই পুরোটার সাথে প্লাস সি করলাম। এবার জাস্ট তোমরা জেড এর জায়গায় জেড এর মানটা রিপ্লেস করে দিবা। তো জেড এর মান কত ছিল, আমরা x ইজ ইকুয়াল টু ধরছিলাম জেড টু দি পাওয়ার 6, তাহলে জেড ইজ ইকুয়াল টু হচ্ছে 6√x, ঠিক আছে। তাহলে যেমন জেড এর জায়গায় জেড এর মানটা বসাই দিবা 6 ইনটু 6√x টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 7 মাইনাস যা যা তা বসাই দিবা, ওইটা হচ্ছে তোমার অ্যানসার, ঠিক আছে। আগেই বলতেছি প্রবলেমগুলো একটু ক্রিটিক্যাল, হ্যাঁ এটা আমি মানি। তো এটার জন্য হচ্ছে টেকনিক অনুযায়ী করলে হয়তো শেষ পর্যন্ত ম্যাথটা করতে পারবা, কিছু করার নেই। একটা চ্যাপ্টারে কিছু সহজ অঙ্ক, কিছু কঠিন অঙ্ক, কিছু বোর্ড স্ট্যান্ডার্ড, কিছু আবার বোর্ড অ্যাডমিশন কোনো জায়গায় আসে না, জাস্ট শিখার জন্য দেওয়া হয়। তো এটা হচ্ছে কাইন্ড অফ ওইরকম, এটা খুব একটা আসে না, অ্যাডমিশনে আসলেও আসতে পারে বলা যায় না, তো বোর্ড পরীক্ষা স্ট্যান্ডার্ডের না। আচ্ছা, এখন আমরা এই টাইপের আরেকটা প্রবলেম করি, যেটাতে আমার x ইজ ইকুয়াল টু জেড টু দি পাওয়ার n ধরা লাগবে। দেখো তো এই প্রবলেমটা এখন তোমরা পারবা কিনা আগেরটার মতো করে। 1 প্লাস x টু দি পাওয়ার 1/4 ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার হাফ dx, এটার ইন্টিগ্রেশন করতে হবে। আগে আমাকে বলো x ইজ ইকুয়াল টু তুমি কত ধরবা? 4। এক্স্যাক্টলি, এখানে আমার n ইজ ইকুয়াল টু কিন্তু হবে 4, n ইজ ইকুয়াল টু 4, n ইজ ইকুয়াল টু 4 হবে, মানে n ইজ ইকুয়াল টু 4 হবে। তারপর তুমি আগের মতো করে রিপ্লেসটা করো, এই যে আগে যেমন ধরছিলাম n ইজ ইকুয়াল টু 6, তাই আমরা আগে ধরছিলাম x ইজ ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 6, এখন তুমি ধরবা x ইজ ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 4, কারণ তোমার উপরে যে x এর রাশি তার পাওয়ারের যে হর এবং নিচের যে x এর রাশি তার পাওয়ারের যে হর, তাদের লসাগু হচ্ছে 4। তো আমরা এখানে কি ধরবো, x ইজ ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 4।
তো এবার আগের মতো ডিফারেন্সিয়েশন করো, করে রিপ্লেস করো, দেখবা কিছু একটা চলে আসবে, ম্যাথটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা তোমরা করতে থাকো, আমিও তোমাদের সাথে করি। ডিফারেন্সিয়েশন করলে ডিএক্স, আর এখানে থাকবে হচ্ছে 4z³ dz। এই জিনিসটা এবার আমরা রিপ্লেস করবো আমাদের ইকুয়েশনের মধ্যে। 1 প্লাস এক্স এর জায়গায় বলবে z⁴ টু দি পাওয়ার 1/4, 1 প্লাস z⁴ টু দি পাওয়ার হাফ dx। তো আমরা যদি কাটাকাটি করি তাহলে থাকবে হচ্ছে 1 প্লাস জেড ডিভাইডেড বাই 1 প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে এই জিনিসটা আমরা পাচ্ছি 1 প্লাস জেড আর 1 প্লাস জেড স্কোয়ার। সো এখন এখান থেকে কি করা যায় বলতো, এখান থেকে কি আমরা কিভাবে যেতে পারি, মানে এমন কিছু একটা আনতে হবে যার ইন্টিগ্রেশন বা যার ডিফারেন্সিয়েশন উপরের রাশিটা আসবে। ঠিক আছে, আচ্ছা আমি তো অনেক একটু ভুল করছি। 1 প্লাস জেড ডিভাইডেড বাই 1 প্লাস জেড স্কয়ার বা ডিএক্স এর পরিবর্তে তো আমি চেঞ্জ করি না, ডিএক্স এর পরিবর্তে তো বসবে হচ্ছে কত, ডিএক্স এর পরিবর্তে বসবে 4z³ ইনটু ডিজেড। এই যে ডিএক্স এর ভ্যালুটা আমরা এখানে রিপ্লেস করলাম। আচ্ছা এবার দেখি কি আসে। 4z³ দিয়ে যদি গুণ দিই তাহলে 4z, আচ্ছা 4টাকে বাইরে নিয়ে যাই, তাহলে 4টা বাইরে থাকুক, z³ দিয়ে যদি গুণ দিই z³ যোগ z⁴ ডিভাইডেড বাই 1 প্লাস জেড স্কয়ার। ওকে, সো এইবার কিন্তু তোমরা আগেরটার সাথে যেহেতু আগেরটা করার কারণে কিছু টেকনিক কিন্তু কিছুটা বুঝে গেছো যে আসলে এখানে কি করতে হবে। সো এখানে বেসিক্যালি যেটা করতে হবে যে তোমাকে নিচে 1 প্লাস জেড স্কয়ার আছে এই জিনিসটা বারবার আনতে হবে, কিছু করার নাই, নাইলে তুমি ইন্টিগ্রেশন করতে পারবে না। 1 প্লাস জেড স্কয়ার বা জেড স্কয়ার প্লাস 1 এই জিনিসটা তোমাকে বারবার আনতে হবে। জেড স্কয়ার প্লাস 1, তো আমি উপরেও কি করব, একদম আগের প্রবলেমের মতো এই ধরনের প্রত্যেকটা প্রবলেমই সেম, তো উপরে আমি জেড স্কয়ার প্লাস 1 আগে লিখে ফেলবো। তাহলে এখন তোমার কি ছিল, z⁴ ছিল, তাই তো z⁴ হওয়ার জন্য তোমার জেড স্কয়ার দরকার, তো জেড স্কয়ার গুণ দাও, তাহলে তোমার এক্সট্রা একটা জেড স্কয়ার চলে আসলো না, এক্সট্রা একটা জেড স্কয়ার চলে আসলো। তাহলে এক্সট্রা জেড স্কয়ারটাকে তুমি আবার বিয়োগ দিয়ে দাও, মাইনাস জেড স্কয়ার প্লাস 1, তাহলে এক্সট্রা একটা -1 চলে আসলো, তাই তো। তাহলে এখন তোমার তো আবার z³ ছিল, তাহলে z³ এর জন্য আবার জেড স্কয়ার প্লাস 1, তার সাথে তুমি কত গুণ দিবা, তুমি জেড গুণ দাও, জেড গুণ দিলে তুমি পাবা জেড আর জেড স্কয়ার মানে z³, কারণ তোমার উপরে কি ছিল z³ আর z⁴ ছিল। তো আমার z³ আনার জন্য আমি জেড স্কয়ারের সাথে বাইরে একটা জেড গুণ দিলাম। এখন আমার z³ প্লাস জেড মানে এক্সট্রা একটা জেড চলে আসছে, এক্সট্রা একটা জেড আসতেছে, আর এখান থেকে হচ্ছে এক্সট্রা একটা -1 আসতেছে, তাই তো। আচ্ছা তাহলে এক্সট্রা একটা জেড আর একটা কত আসছে, ধরো z⁴ প্লাস জেড স্কয়ার মাইনাস জেড স্কয়ার -1, এক্সট্রা জেড আর একটা এক্সট্রা জেড স্কয়ার আর একটা হচ্ছে এক্সট্রা -1 আসতেছে, আর এখানে হচ্ছে z³ প্লাস জেড। আচ্ছা তো প্লাস জেড কে আমরা মাইনাস জেড দেখি, প্লাস জেড তো আমরা এটাকে মাইনাস জেড করি। সো মাইনাস জেড করলাম, একটা জেড এক্সট্রা ছিল, এক্সট্রা একটা জেড বিয়োগ করে দিচ্ছি, আর একটা -1 ছিল, তো ওটার পরিবর্তে একটা +1 করে দিই। তো এবার দেখো তো আমার ইকুয়েশন ঠিক আছে কিনা, z⁴, হ্যাঁ ঠিক আছে, আর জেড স্কোয়ার তো মাইনাস জেড স্কোয়ার হয়েছে, আবার -1 ছিল, তো +1 করছি হয়েছে, আর z³ সমস্যা নেই, আর একটা জেড আর একটা মাইনাস জেড, হ্যাঁ ঠিক আছে। তো এবার আমার দেখো জিনিসটাকে মোটামুটি ইকুইভ্যালেন্ট একটা রাশি নিয়ে আসলাম আগেরটার মতো, ডিভাইডেড বাই বাইরে হচ্ছে ডিজেড। তো এবার আমি z² প্লাস 1 দিয়ে সবাইকে ভাগ দিব, ভাগ দিয়ে তারপরে জিনিসটা ইন্টিগ্রেবল হবে। তো প্রথমে যদি z² প্লাস 1 দিয়ে এটাকে ভাগ দেই তাহলে z² থাকবে, এটারও যদি ভাগ দেই তাহলে হচ্ছে -1 থাকবে, এটারও যদি ভাগ দেই তাহলে থাকবে হচ্ছে প্লাস জেড থাকবে, আর মাইনাস জেড কে দিয়ে যদি ভাগ দিই তাহলে হচ্ছে মাইনাস জেড ডিভাইডেড বাই z² প্লাস 1, আর 1 কে যদি ভাগ দিই তাহলে থাকবে 1 ডিভাইডেড বাই z² প্লাস 1। এই হচ্ছে আমার আগের রাশিটার অবস্থা, এটাকে আমরা জাস্ট ভেঙে দেখলাম, ঠিক আছে। এবার দেখো তুমি প্রত্যেকটার ইন্টিগ্রেশন করতে পারবা, যেমন বাইরে 4 আছে, z² এর ইন্টিগ্রেশন হচ্ছে z³ ডিভাইডেড বাই 3, -1 এর ইন্টিগ্রেশন হচ্ছে -z প্লাস z এর ইন্টিগ্রেশন হচ্ছে z² ডিভাইডেড বাই 2। আর দেখো তো এই অংশটুকুর ইন্টিগ্রেশনের জন্য তোমাকে কি করতে হবে বলতো, এই যে বাইরে একটা দেখো তো এটার ইন্টিগ্রেশনটা তাহলে আমি আলাদা দেখাই দিচ্ছি, আর 1/1 প্লাস z² ইন্টিগ্রেশনটা কি হবে, tan ইনভার্স z। এবার মাইনাস z ডিভাইডেড বাই z² প্লাস 1 dz। বলতো এটার ইন্টিগ্রেশনের জন্য আমাকে কি করতে হবে, এটার ইন্টিগ্রেশনের জন্য আমি যদি
1 প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ ধরি, 1 প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু ধরো ইউ ধরলাম, তাহলে আমি কি পাবো? ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে 2z dz ইজ ইকুয়াল টু du পাবো। তাহলে z dz ইজ ইকুয়াল টু কি? du বাই 2। তাহলে এই যে দেখো z dz এর পরিবর্তে আমি বসায় দিব হচ্ছে du ডিভাইডেড বাই 2, আর 1 প্লাস জেড স্কোয়ার এর পরিবর্তে বসে যাবে u। তো বাইরে একটা হাফ চলে আসলো, আর du ডিভাইডেড বাই u, তো এটার ইন্টিগ্রেশন তো হচ্ছে মাইনাস হাফ, আর 1 বাই u এর ইন্টিগ্রেশন কি? 1 বাই u du হিসাবে কি ইন্টিগ্রেশন হচ্ছে ln u। দেন তুমি u এর জায়গায় u এর মান বসাও, u এর মান কত? u এর মান হচ্ছে ln 1 প্লাস জেড স্কোয়ার, শেষ। তাহলে মাইনাস হাফ ইন্টু ln 1 প্লাস জেড স্কোয়ার, এটা হচ্ছে মাঝখানের অংশটুকুর মান। তো প্লাস, সো এটার আমি মানটা বসাই দিই, মাইনাস হাফ ইন্টু ln 1 প্লাস জেড স্কোয়ার। তো এই হচ্ছে আমার টোটাল ইন্টিগ্রেশনটা চলে আসলো। এখন তুমি যদি এটার সাথে তুমি জেড এর মানগুলো যদি রিপ্লেস করে দাও, জেড ইজ ইকুয়াল টু আমরা যেটা ধরছিলাম ওই মানটা যদি রিপ্লেস করলে তোমার অ্যান্সারটা চলে আসবে। বলো তো এই প্রবলেমটা বুঝতে পারছো কিনা? আগের প্রবলেমে সিমিলার টাইপের প্রবলেম করলাম, বুঝতে পারছো সবাই? কিভাবে বুঝতে পেরেছি? নুহিন বুঝতে পারছো? তোমারই বেসিক্যালি প্রবলেম ছিল এই অঙ্কগুলোতে। জি ভাই, লাস্ট অংশটা একটু দেখি যেটা পার্ট করে করছেন। হ্যাঁ হ্যাঁ, ওইটা আলাদা ভাবে করলাম আর কি। ওই যে আগের মতো এক্স থাকলে যেমন জেড ধরি না, তখন আমরা জেড আসছে তো এটাকে আমরা ইউ ধরলাম, ইউ ধরে জাস্ট সাবস্টিটিউশন করে ম্যাথটা করে ফেললাম। নিচের অংশটুকু কি ধরছি ইউ, তো তার ডিফারেন্সিয়েশন উপরে আসতেছে এরকম আর কি। জেড ডিজেড কে রিপ্লেস করলাম। ক্লিয়ার? ভাইয়া জেড এর মান বসানোটা একটু দেখায় দেন। আচ্ছা, জেড এর মান বসানোটা একটু দেখো, ওয়েট। আচ্ছা, জেড ইজ ইকুয়াল টু আমরা কি ধরছিলাম দেখো, আমরা এক্স ইজ ইকুয়াল টু ধরছিলাম জেড টু দি পাওয়ার 4। তার মানে জেড ইজ ইকুয়াল টু হবে এক্স ইনভার্স 1/4, এক্স টু দি পাওয়ার 1/4। আমরা জাস্ট জেড এর জায়গায় জেড এর মানগুলো রিপ্লেস করে দিলে আমাদের প্রবলেম সলভ। সো জেড এর জায়গায় জেড এর মান রিপ্লেস করলে কি আসবে? সো এখানে আসবে হচ্ছে গিয়ে 4 ইন্টু জেড এর জায়গায় হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/4, এক্স টু দি পাওয়ার 1/4 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 1/4 প্লাস এক্স টু দি পাওয়ার 1/4 স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 10 ইনভার্স এক্স টু দি পাওয়ার 1/4। হ্যাঁ, প্লাস আর বাকিটা দেখাইলাম না আগের মতো সিমিলার। তো এরপর লাইনে তুমি চাইলে আরেকটু সিম্পলিফাই করতে পারো, এক্স টু দি পাওয়ার 3/4 ডিভাইডেড বাই 3 মাইনাস 4th root of x প্লাস root over x by 2 প্লাস 10 ইনভার্স 4th root of x প্লাস যা আছে তা। আশা করি বুঝতে পারছো কিভাবে রিপ্লেস করবা। সো এরপর দেখি পরের আরেকটা টাইপ দেখি। সো এই টাইপ থেকে এই দুইটা প্রবলেমই আমি পাইছি, যে প্রবলেমগুলো বইয়ের মধ্যে আছে আর কি। হ্যাঁ, এই টাইপের দুইটা প্রবলেমের বেশি বা তিনটা প্রবলেমের বেশি নাই। তো বা আর যদি কোনো প্রবলেম থাকেও বইয়ের মধ্যে, আমার চোখে পড়ে নাই, যদি থাকেও তাহলে তোমরা এই নিয়মে করতে পারবা, ঠিক আছে? এই টাইপের এই দুইটা প্রবলেমই পাওয়া গেছে, তাও কেতাবুদ্দিনের বই। আমি যে বই পড়াচ্ছিলাম ওই বইয়ের মধ্যে আমি পাইনি। আচ্ছা, এখন আমরা আরেকটা প্রবলেম দেখি। আরেকটা প্রবলেমের মধ্যে আরেকটা টাইপ দেখি, পরের টাইপটা কি আছে। ওকে, আচ্ছা দেখো এই টাইপটা দেখো, এখানে কি বলছে, এখানে dx divided by x into a plus b into x to the power n, এই আকৃতির যদি আমার ইন্টিগ্রেশনটা হয়, তাহলে আমার সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন করার জন্য আমি যেটা করব, x to the power n যেটা থাকবে ওই x to the power n is equal to আমি 1/z ধরবো। তারপর নরমাল নিয়মে করলে হয়তোবা অঙ্কটা মিলবে, ঠিক আছে? এগুলো হচ্ছে থাম্ব রুল, এগুলো যারা ইন্টিগ্রেশন অনেক করতে করে তারা দেখছে যে এরকম ধরলে প্রবলেমগুলো সলভ হয়। আর এই ধরনের কেসে দেখা যায় কি অন্য কিছু ধরলে প্রবলেমটা আরো বেশি কমপ্লেক্স হয়ে যায়। তবে এটা বলার কোনো সুযোগ নাই যে এটা ছাড়া অন্য কোনো কিছু ধরে তুমি প্রবলেমটা সলভ করতে পারবে না, করা যায়, তবে এভাবে ধরলে প্রবলেমটা একটু ইজি হবে। সো x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 1/z ধরবো, কি আকৃতি থাকলে x ইনটু আবার একটা রাশি ইনটু x টু দি পাওয়ার n, ঠিক আছে? আচ্ছা, তো এই ধরনের এই টাইপের একটা এক্সাম্পল দেখি, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ভাই এনটা যদি ভগ্নাংশ থাকে তাহলে ওই সেম। হ্যাঁ সেম, ওই x টু দি পাওয়ার ওই ভগ্নাংশ ইজ ইকুয়াল টু 1/z, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা
বইয়ের একটা প্রবলেম দেখতেছি এখানে এই টাইপের দুইটার মতো প্রবলেম পাওয়া গেছে। এই দুইটা প্রবলেম দেখি। তো dx ডিভাইডেড বাই x ইনটু 4 প্লাস 5 ইনটু x টু দি পাওয়ার 20, ঠিক আছে এটা। সো বুঝতেই পারতেছ এখানে আমরা কাকে 1/z ধরবো। x টু দি পাওয়ার 20 কে আমাদের কি করতে হবে 1/z ধরতে হবে, কারণ আমরা বলছি x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 1/z। তাহলে এখানে x এর জায়গায় দেখো তো এক্স্যাক্টলি আমাদের এই টাইপের অঙ্কের মতো সিমিলার টাইপের রাশি, তাহলে আমরা x টু দি পাওয়ার 20 কে আমরা ধরবো 1/x টু দি পাওয়ার 20 ইজ ইকুয়াল টু 1/z ধরতে হবে। এটা ধরলে তাহলে প্রবলেমটা সিকোয়েন্সিয়াল একটা টাইমে গিয়ে মিলবে, ঠিক আছে। তাহলে x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু আমরা 1/z ধরবো। সো এটা তোমরা একটু ট্রাই করে দেখো তো কোন পর্যন্ত যেতে পারো। x টু দি পাওয়ার 20 ইজ ইকুয়াল টু 1/z ধরো, ধরে দেখো তো ডিফারেন্সিয়েশন করে শেষ পর্যন্ত কি আসে। সো x টু দি পাওয়ার 20 ইজ ইকুয়াল টু যদি আমি 1/z ধরি, তো এটা ডিফারেন্সিয়েশন করলে কি আসবে 20 ইনটু x টু দি পাওয়ার 19, 20 ইনটু x টু দি পাওয়ার 19 dx ইজ ইকুয়াল টু মাইনাস, আচ্ছা 1/z মানে কি, 1/z মানে হচ্ছে z ইনভার্স 1। তো z ইনভার্স 1 এর ডিফারেন্সিয়েশন কি -1 ইনটু z ইনভার্স 2 dz। এটা কি লেখা যায় 20 ইনটু x টু দি পাওয়ার 19 dx ইজ ইকুয়াল টু -1/z স্কয়ার dz। সুতরাং dx ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, সুতরাং এখানে আমরা লিখতে পারি, আচ্ছা x টু দি পাওয়ার 19 dx ইজ ইকুয়াল টু মাইনাস dz ডিভাইডেড বাই 20z স্কয়ার, সেভাবে আমরা লিখতে পারলাম। হ্যাঁ, তো এখন আমরা dx এর জায়গায় dx এর মানটা বসাই দিব, তাহলে দেখি প্রবলেমটা সলভ হয় কিনা। ওকে, সো ইন্টিগ্রেশনে তাহলে আমরা প্রথমে একটা কাজ করি, x টু দি পাওয়ার 19 dx এর মান আমরা জানি, তো আমরা একটা কাজ করি উপরেও x টু দি পাওয়ার 19 দিয়ে গুণ দেই, আর dx তো আছেই, নিচেও x টু দি পাওয়ার 19 দিয়ে গুণ দেই। আগে থেকে একটা x আছে যোগ 4 প্লাস 5 ইনটু x টু দি পাওয়ার 20, তারপর রিপ্লেসটা করি যাতে একটু সহজ করার জন্য। তাহলে এখন দেখো তো x টু দি পাওয়ার 19 dx এর মান কিন্তু আমি জানি মাইনাস dz ডিভাইডেড বাই 20z স্কয়ার। আবার x টু দি পাওয়ার 90 আর x টু দি পাওয়ার আর x সূচকীয় নিয়ম অনুযায়ী x টু দি পাওয়ার 90 ইনটু x কে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 20, তাই তো। তাহলে আমরা এখানে লিখতে পারবো x টু দি পাওয়ার 20। সো আমরা x টু দি পাওয়ার 20 এর পরিবর্তে বসাই দিব z ইনভার্স 1 বা 1/z। তো আমরা সব রিপ্লেসের কাজটুকু করতেছি এখন। সো x টু দি পাওয়ার 19 dx এর পরিবর্তে আমরা বসাই দিতে পারি মাইনাস dz ডিভাইডেড বাই 20z স্কয়ার, আর x টু দি পাওয়ার 20 এর পরিবর্তে বসাই দিতে পারি কত 1/z, তারপর হচ্ছে 4 প্লাস x টু দি পাওয়ার 20 এর পরিবর্তে আবার হচ্ছে 5 ইনটু 1/z মানে 5/z। তাহলে সব কাজ শেষে এটা থাকলো আমাদের কাছে। আচ্ছা, এখন আমরা দেখি পরে কি আসে, মাইনাস dz, আচ্ছা মাইনাস 1/20 কে আলাদা করে ফেলি, এটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কে তো ইন্টিগ্রেশনের বাইরে রাখা যায়। মাইনাস 1/20 কে আলাদা করলাম, এখন দেখো কি থাকতেছে dz ডিভাইডেড বাই z স্কয়ার ডিভাইডেড বাই 1/z ইনটু, যদি লসাগু করি 4 প্লাস 5/z, এটাকে যদি লসাগু করি তাহলে z 4z প্লাস 5 এরকম থাকে, ঠিক আছে। তো দেখো z স্কয়ার কাটা চলে যাবে 1/20 dz বাই z স্কয়ার, আর নিচে যদি আমরা গুণ দেই 1/z দিয়ে, তাহলে থাকবে হচ্ছে 4z প্লাস 5 ডিভাইডেড বাই z স্কয়ার। তো এখন দেখো এই z স্কয়ার আর এই z স্কয়ার কাটা, তো আমার সব শেষে কি পড়ে থাকতেছে, আর সবশেষে পড়ে থাকতেছে হচ্ছে মাইনাস 1/20 তার মতো থাকলো, আর dz ডিভাইডেড বাই 4z প্লাস 5। এখন বলো তো এই জিনিসের ইন্টিগ্রেশন তুমি জানো কিনা, dz ডিভাইডেড বাই 4z প্লাস 5 এটার ইন্টিগ্রেশন কত হবে বলো তো, এনিওয়ান, কেউ পারবা? dz ডিভাইডেড বাই 4z প্লাস 5 1/4z প্লাস 5, হ্যাঁ হ্যাঁ বলো। এটা হবে ln 4z প্লাস 5,
আর জেড এর সাথে যেহেতু 5 আছে তাহলে জেড এর সাথে যেহেতু 4 আছে তাহলে 4টা জেড এর সহগটা ভাগ হয়ে যাবে, তাহলে একটা 1/4 করতে হবে এখানে। আমরা জানি না যে কোনো একঘাতি রাশি 1/x এর ডিফারেন্স ইন্টিগ্রেশন হয় ln x, সেম একইভাবে 1/x + 5 থাকলো তার ইন্টিগ্রেশন হবে ln x + 5, আর 1/2x + 5 থাকলে তখন তার ইন্টিগ্রেশন কিন্তু হাফ আনতে হয়, হাফ ইন্টু ln 2x + 5। তো এটা তো অনেকটা ওই জাতীয় একটা রাশি না, 1/4z + 5, তাহলে তার ইন্টিগ্রেশন হবে ln 4z + 5। যেহেতু z এর সাথে 4 ছিল তাই আমরা 1/4 দিয়ে ভাগ দিব। ঠিক আছে, তাহলে দেখো এই জিনিসটা কঠিন ছিল, প্রথমে মনে হয়েছিল, বাট আমরা ওই টেকনিক অনুযায়ী ধরছি, তারপরে কিন্তু জিনিসটা সলভেবল হয়েছে। ঠিক আছে, এখন তোমরা যা জেড এর জায়গায় জেড এর মানটা রিপ্লেস করে দিতে পারো। জেড এর মান কত ছিল দেখি, জেড এর মান হচ্ছে গিয়ে তোমার জেড এর মান হচ্ছে দেখো 1/x⁻20 ইজ ইকুয়াল টু হচ্ছে 1/z, তাহলে z ইজ ইকুয়াল টু হচ্ছে হবে কত x ইনভার্স 20, তাহলে হচ্ছে তোমরা জেড এর জায়গায় জেড এর মানটা রিপ্লেস করে দিতে পারো, তাহলে তুমি তোমার প্রবলেম সলভ। তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা এক্সেপশনাল টেকনিক, যে টেকনিক গুলো সচরাচর কম আসে, তো এটার হচ্ছে আরেকটা এক্সাম্পল। এখন দেখি এই টেকনিকে আর কোনো প্রবলেম পাই কিনা দেখি। ওকে, আরেকটা প্রবলেম পাওয়া গেছে, আমার বিশ্বাস এটা তোমরা নিজেরা পারবা, এটা একটু সহজও আছে, দেখো তোমরা পারো কিনা এটা। আর ইন্টিগ্রেশন কিন্তু এমন একটা মানে স্টাডি, এখানে কিন্তু প্রচুর প্র্যাকটিস করা লাগে, প্র্যাকটিস না করলে তুমি ইন্টিগ্রেশন কোনোভাবেই মনে রাখতে পারবে না। ডিফারেন্সিয়েশন হলেও তো একটা কথা ছিল যে চেইন রুল আছে, কোনোভাবে একটা অঙ্ক মিলিয়ে দিলা। ইন্টিগ্রেশনে কিন্তু প্রচুর প্র্যাকটিস করা লাগে, কিন্তু এমন হয় না যে আমি আমার পরিশ্রম গুলা আসলে একটা ভুল জায়গায় অ্যাপ্লাই করতেছি, অনেক বেশি পরিশ্রম করতে আউটপুট আসতেছে না, কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এটা হবে না। তুমি যে পরিশ্রম গুলা করবা, অনেক পরিশ্রম করতে হবে এটা সত্য, কিন্তু এই পরিশ্রম গুলা কিন্তু কাজে দিবে। ইন্টিগ্রেশন তোমার পুরো হোল লাইফ টাইমে কাজে দিবে। ঠিক আছে, তুমি যেই সাবজেক্টই পড়ো না কেন হোল লাইফ টাইম এটা তোমার কাজে লাগবে। এবং ইন্টারের মতো কঠিন ইন্টিগ্রেশন আমি কোথাও পাইনি, আমার ভার্সিটি 2 বছর পড়লাম, কোথাও এত কঠিন ইন্টিগ্রেশন নাই, আরো সহজ সহজ ইন্টিগ্রেশন, বাট আমাদের ডিমেনশন গুলো একটু বেশি। তোমরা হয়তো 1 ডিমেনশন ইন্টিগ্রেশন করো, আমরা 2 ডিমেনশন 3 ডিমেনশন ইন্টিগ্রেশন করি, বাট ইন্টিগ্রেশনের টেকনিক ইন্টারে এত হিউজ টেকনিক, এগুলা কোনো জায়গাতেই নাই। সো ইন্টারেরটা যদি যে ভালোভাবে পারে তার ভার্সিটি ইন্টিগ্রেশন কোনো টেনশনই করা লাগে না। সো একটা প্রবলেম দেখো, dx ডিভাইডেড বাই সিমিলার টাইপের x ইনটু x³ + 2। সো এই প্রবলেমটা আমার মনে হয় তোমরা আগের মতোই করতে পারবা, আগেরটার ক্ষেত্রে যেভাবে করছো এক্স্যাক্টলি এই প্রবলেমটা একইভাবে করবা। সো দেখি, বলো দেখি এখানে তুমি 1/z কাকে ধরবা, কিভাবে তুমি রিপ্লেস সাবস্টিটিউশনটা কিভাবে করবা বলো তো। x³ কে হ্যাঁ, x³ ইজ ইকুয়াল টু হবে তোমার 1/z, আগের বার x⁻20 ছিল তাই আমরা x⁻20 ধরছি, এখানে আমরা x³ ইজ ইকুয়াল টু 1/z ধরবো। তোমরা জাস্ট কি করবা, তোমরা টেকনিক গুলো একটু মনে রাখার চেষ্টা করো, নোট করার চেষ্টা করো, নোট করে টেকনিকের সাথে এগুলো হচ্ছে এক্সেপশনাল, আগের মানে নিয়ম অনুযায়ী তো ম্যাক্সিমাম প্রবলেমই পারবা। আর কোনো প্রবলেম যদি না পারো তখন তুমি এক্সেপশনাল নিয়মগুলোর সাথে একটু ম্যাচ করায় দেখো যে এই নিয়মগুলোর সাথে ম্যাচ করতেছে কিনা। যদি ম্যাচ করে, যেমন এই প্রবলেমটা ম্যাচ করছে, আমাদের একটা মাত্র যে টেকনিকটা শিখলাম তার সাথে ম্যাচ করছে, তাই এটা ওইভাবে করে ফেলবো। ঠিক আছে, তো সবাই একটু দেখো তো এটা তোমরা নিজেরা পারো কিনা, এটা তোমাদের পারা উচিত, কারণ আগের প্রবলেমটা কঠিন ছিল সেটা আমি করে দিচ্ছি, তো এটা কিন্তু তোমাদের পারা উচিত, তুমি ট্রাই করে দেখো পারো কিনা। x³ ইজ ইকুয়াল টু 1/z, ডিফারেন্সিয়েশন করো, রিপ্লেস করো, সিম্পলিফাই হয়ে যাবে ইনশাআল্লাহ। কেউ যদি করতে পারো তাহলে আমাকে বইলো যে তুমি পারছো। ঠিক আছে, আশা করি 2-3 জন হলেও পারবা।
আজকের দিন পর্যন্ত যে ইন্টিগ্রেশন গুলো করাচ্ছি এগুলো যদি কেউ পারো, তো বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজ অনেক সময় ইন্টিগ্রেশন বি নামে একটা প্রোগ্রাম হয়, ওগুলোতে কিন্তু তোমরা চাইলে অংশগ্রহণ করতে পারবা। ঠিক আছে, অনলাইনে হয় অফলাইনে হয়, এগুলোতে চাইলে অংশগ্রহণ করতে পারবা। বা তোমার যদি আসলে ইন্টারের বইয়ের আগা মাথা সব ইন্টিগ্রেশন পারা থাকে, তাহলে মোটামুটি তুমি এইসব ধরনের কম্পিটিশনে গেলে অনেক কিছুই পারবা এবং ভালো রেজাল্ট করতে পারবে এই কম্পিটিশন গুলো। ঠিক আছে, আজকে দিন পর্যন্ত যে প্রবলেম গুলো করাবো এগুলো যারা পারবা তারা কিন্তু এই ধরনের কম্পিটিশনে চাইলে পার্টিসিপেট করতে পারবে। আমাদের ইউনিভার্সিটি তো হয় মাঝে মাঝে, তো সামনে যদি কখনো হয় তোমাদের অবশ্যই জানাবো। এই যে দেখো আমার সাথে অ্যান্সার মিলছে কিনা দেখো তো কারো। একটু উপরে যাবেন শুরুর দিকে। জেড কিউব ইজ ইকুয়াল টু 1 বাই জেড, এক্স কিউব ইজ ইকুয়াল টু 1 বাই জেড ধরলাম, তারপরে আগের একদম আগের যে প্রবলেমটা করছি ওইটার মতোই সবকিছু করছি, ওটার মতো সব রিপ্লেস করলাম এবং প্রবলেম সলভ। আর হয়তো বা 3টা বা 4টা প্রবলেম করতে হবে এই ধরনের টাফ টাইপের আর কি, বাকিগুলো আর সমস্যা নাই। এই কয়েকটা প্রবলেম একটু আলাদাভাবে একটু মনে রাখতে হবে, আর কোনো সমস্যা নেই, ভাইয়া বাকিগুলো তো আমারটা মিলেছে। হ্যাঁ ভেরি গুড। ওকে, সো এই টাইপ আশা করি বুঝতে পারছো। এই টাইপটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। আরো 2টা টাইপ আমাদের শিখতে হবে। তো এখন আমরা চলো তৃতীয় যে টাইপ সেটা নিয়ে কথা বলি। তৃতীয় টাইপটার আকৃতিটা দেখো, এটা হচ্ছে এই ধরনের, যে ধরো dx ডিভাইডেড বাই x টু দি পাওয়ার x ইন্টু রুট ওভার a প্লাস বি এক্স টু দি পাওয়ার n। এই আকৃতির যদি হয়, মানে একটা চলক ইন্টু রুট ওভার তার ভিতরে একটা সামথিং, হ্যাঁ, ভিতরে যে এক্স টু দি পাওয়ার এন থাকবে সেই এক্স টু দি পাওয়ার এনটাকেই সাবস্টিটিউশনটা করতে হবে। এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু 1 বাই জেড স্কোয়ার ধরতে হবে, 1 বাই জেড স্কোয়ার ধরতে হবে, হ্যাঁ, এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু। সো এই হচ্ছে কি আমাদের আকৃতি dx ডিভাইডেড বাই x ইনটু রুট ওভার a প্লাস b x টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 1 বাই জেড স্কোয়ার ধরতে হবে। সো চলো এই টাইপের একটা প্রবলেম করি, এই টেকনিক্যাল। into x to the power 4 minus 1। আচ্ছা, সো দেখো তো টেকনিক টাইপটা পুরোটাই ম্যাচ করছে আগে ওই ইয়ার মতো। এখানে x x এর মতো আছে, এখানে x টু দি পাওয়ার n এর জায়গায় x টু দি পাওয়ার 4 আছে, a এর জায়গায় হচ্ছে -1 আছে। তাহলে আমরা x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 1 বাই জেড স্কোয়ার ধরবো, x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 1 বাই জেড স্কোয়ার ধরবো। তাহলে আশা করি প্রবলেমটা মিলবে। এখন দেখি ডিফারেন্সিয়েশন করলে উভয় পাশে করলে আসবে 4x কিউব dx ইজ ইকুয়াল টু আসবে -1 বাই জেড কিউব dz, এই জিনিসটা আসে।
তাহলে এক্স কিউব ডিএক্স ইজ ইকুয়াল টু 1 বাই সো ডিজেড ডিভাইডেড বাই 4z কিউব। তো এটা পাইলাম। এখন জাস্ট আগের প্রবলেমের মতো রিপ্লেস করি। তাহলে এখন হচ্ছে ডিএক্স এর সাথে এক্স কিউব কে গুণ দেই, নিচেও আমরা এক্স কিউব কে গুণ দেই, এক্স কিউব ইনটু রুট ওভার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। তো উপরে এক্স কিউব ডিএক্স আর নিচে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 ইনটু রুট ওভার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। এখন আমরা এক্স কিউব ডিএক্স এর পরিবর্তে বসাই দিতে পারি মাইনাস ডিজেড বাই 4z কিউব, আর এক্স টু দি পাওয়ার 4 এর পরিবর্তে 1 বাই জেড স্কয়ার বসাবো। তো তাহলে দেখবা আগের প্রবলেমের মতোই সলভ হবে। এক্স কিউব ডিএক্স এর পরিবর্তে বসাই দিব কত, মাইনাস ডিজেড ডিভাইডেড বাই 4z কিউব, আর এক্স টু দি পাওয়ার 4 এর পরিবর্তে বসাবো 1 বাই জেড স্কয়ার, 1 বাই জেড স্কয়ার রুট ওভার 1 বাই জেড স্কয়ার মাইনাস 1, এই পুরোটার ইন্টিগ্রেশন। সো এখানে ডিজেড এর সাথে মাইনাস 1 বাই 4 আছে, তো মাইনাস 1 বাই 4 টাকে বাইরে নিয়ে আসলাম। সো আমার পুরো থাকতেছে ডিজেড ডিভাইডেড বাই জেড কিউব পুরো থাকতেছে এখানে উপরে, আর নিচে থাকতেছে 1 বাই জেড স্কয়ার রুট ওভার জেড স্কয়ার লসাগু করলাম 1 মাইনাস জেড স্কয়ার। তারপরে দেখো জেড কিউব কাটা যাবে 1 বাই 4 ডিজেড ডিভাইডেড বাই জেড কিউব, আর নিচে থাকতেছে হচ্ছে 1 বাই জেড স্কয়ার ইনটু, যদি জেড স্কয়ার কে আমরা রুট করি, উপরের অংশের রুট হচ্ছে 1 মাইনাস জেড স্কয়ার আর নিচের অংশের রুট হচ্ছে জেড স্কয়ারের রুট হচ্ছে জেড, তাহলে জেড আর জেড স্কয়ার মিলে আবার হচ্ছে কত, জেড কিউব। জেড কিউব লিখতে পারি, এই জেড কিউব আর উপরে জেড কিউব কিন্তু কাটা যায়, তো এই জেড কিউব উপরে জেড কিউব কাটা গেল। সো আমার শুধুমাত্র পড়ে থাকতেছে মাইনাস 1 বাই 4 ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস জেড স্কয়ার। দেখি বলো দেখি এটার ইন্টিগ্রেশন কত হবে, এটা কিন্তু ডিরেক্ট ফর্মুলা। sin inverse 6 sin ইনভার্স জেড, sin ইনভার্স জেড প্লাস সি। তো জেড এর জায়গায় জেড এর মান বসাই দিবা, তাহলে আর কোনো সমস্যা নেই, তো প্রবলেম সলভ। সো এই টাইপটা আশা করি বুঝতে পারছো। এই টাইপের আরো প্রবলেম থাকতে পারে, আমি একটু দেখি আর পাই কিনা। তো এই টাইপের একটা প্রবলেম পাইছি, এটা একটু তোমরা নিজেরা করো, তোমরা নিজেরা করলেই তোমাদের বেসিক্যালি কনফিডেন্সটা আসবে। আর আমি যা যা প্রবলেম করাচ্ছি তার বাইরে আমি একটা প্রশ্ন পরীক্ষায় দিব না, আমাদের কিন্তু বৃহস্পতিবার একটা এক্সাম আছে, হ্যাঁ, ইন্টিগ্রেশনের উপর। আমি যা যা করাচ্ছি সব এখান থেকে আমি দিব, তো সবাই একটু ভালো করে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করো। এক্সামে ভালো করলে প্রাইজ আছে অবশ্যই। এক্স ইন্টু এক্স রুট ওভার এক্স কিউব প্লাস 4। সময় কিছুটা কম থাকতে পারে, এই জন্য একটু প্র্যাকটিস করে নিও আগে থেকে, নাহলে শেষ করতে পারবো না অন টাইম। এক্স ইন্টু রুট ওভার এক্স কিউব প্লাস 4, সো এটা কিন্তু তোমরা নিজেরা করতে পারবে একদম আগের টাইপ। সো তোমরা কাকে জেড ধরবা, এক্স কিউব ইজ ইকুয়াল টু 1 বাই জেড স্কয়ার ধরবা। সো এরপর তারপরে নিজের মতো করো, প্রবলেমটা ম্যাচ করো, সবাই একটু করো। এটা কেউ যদি করতে পারো, করতে পারা উচিত, করতে পারলে আমাকে অ্যান্সারটা বলবে।
তো কি পারছো এটা? ভাইয়া এটা কি -1/4 লন সামথিং? হইতে পারে, একটু দেখি দাও, একটু ওয়েট করো। -1/3 ln সামথিং এরকম আসে। আচ্ছা দেখি আরো কয়েকজন অ্যান্সার বলুক, তারপরে ম্যাচ করব। তোমার সবশেষে রুটের ভিতরে কি ছিল? ডিজেড ডিভাইডেড বাই কত ছিল? √½ স্কয়ার + জেড স্কয়ার এরকম ছিল। আবার একটু ক্রস চেক করো, দেখো। আচ্ছা দাঁড়াও আমি একটু করি। আচ্ছা, এটা না করি, এটার মতো সিমিলার টাইপের একটা প্রবলেম আছে, ওটা করি। এটা দেখি তোমরা পারো কিনা। ভাইয়া হ্যাঁ বলো। -1/3 ln 1 - 2z + c -1, হ্যাঁ 1/3 ln 1 - এরকম 2z। আসছে। z + 1/4 + জেড স্কয়ার এরকম কিছু আসছিল আগের লাইনে, এরকম কিছু জি আসছে। ভাইয়া এরকম আসছিল, কিন্তু সেটা 1/, না জাস্ট 4 আসছে। আচ্ছা 4 আসছে। আচ্ছা তাহলে কেমন? আচ্ছা 4 আসার কথা না, 4 আসার কথা না, কারণ তোমার তার আগের লাইনে কি ছিল বলতো? ডিজেড ডিভাইডেড বাই √½ স্কয়ার + জেড স্কয়ার এরকম ছিল। জি ভাইয়া এটা একটু চেক করো। হাফ স্কয়ারের জায়গায় হচ্ছে কি 4, মানে 1 স্কয়ার 1 আর 2 স্কয়ার 4 = z স্কয়ার। জি ভাইয়া এটা ছিল। হ্যাঁ এটা থাকলে তো অ্যান্সার এরকমই হবে। ফর্মুলা যেটা ছিল, যদি x² + a² আকৃতির হয়, তখন হচ্ছে আমাদের ln z প্লাস যা আছে তা, মানে পুরোটাই বসে, মানে 1/4 + z², এটাই বসবে, এটাই হওয়ার কথা। আর তার বাইরে যা কিছু একটা থাকবে বাই 1/3। হ্যাঁ তাহলে তোমারটা কারেক্ট, তোমারটা এই পর্যন্ত হইলে ঠিকই আছে। ভেরি গুড, তুমি প্রবলেম সলভিং এ মাশাআল্লাহ ভালো, সো কিপ ইট আপ। আচ্ছা এখন আমরা পরের প্রবলেমে দেখি। 40-এর সি, এটাও সেম টাইপের আরেকটা করতেছি। দেখো এটা কেমন ছিল, মানে dx ডিভাইডেড বাই x ইনটু √2 + 3 ইনটু √x। দেখো এটা কিন্তু আগের প্রবলেমটাই, কারণ একটা হচ্ছে রুটের বাইরে একটা x আছে, আর রুটের ভিতরে হচ্ছে আরেকটা x, যার পাওয়ার কত? √x এর পাওয়ার হচ্ছে x⁻²। তাহলে এখন আমরা x⁻² কত ধরবো? x⁻² আমরা ধরবো 1/z²। তো এরপর আমরা নরমালি ডিফারেন্সিয়েশন যদি করি, x⁻² এর ডিফারেন্সিয়েশন হবে √x এর ডিফারেন্সিয়েশন কি 1/2 √x, 1/2 √x dx, মানে √x এর ডিফারেন্স। x⁻² মানে √x, আর √x এর ডিফারেন্সিয়েশন কিন্তু আমাদের মুখস্থ, সেটা হচ্ছে 1/2 √x dx। আর এখানে আসবে হচ্ছে 1/z³ dz। সো এই জিনিসটা আসবে। এখন দেখি কি আছে। তো তাহলে dx ডিভাইডেড বাই √x ইজ ইকুয়াল টু
2dz ডিভাইডেড বাই z, ঠিক আছে, মাইনাস 2dx ডিভাইডেড বাই রুট ওভার z মাইনাস 2dz ডিভাইডেড বাই z। আচ্ছা, তো এখন আমরা কি করতে পারি? আচ্ছা, আবার রুট ওভার এক্স এর পরিবর্তে, ওকে, আবার রুট ওভার এক্স এর পরিবর্তে একটা কাজ করি, ঠিক আছে, তাহলে সিম্পলিফাই হবে। ঠিক আছে, বুঝতে পারছি। দেখো আবার রুট ওভার এক্স ইজ ইকুয়াল টু কি 1/z স্কয়ার না, রুট ওভার এক্স ইজ ইকুয়াল টু 1/z স্কয়ার, তাহলে আমি রুট ওভার এক্স এর পরিবর্তে আবার আমি 1/z স্কয়ার বসাই, তাহলে 1/z স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 2dz ডিভাইডেড বাই z কিউব। তো এখন যদি 1/z স্কয়ারটা উপরে চলে যায় তাহলে কি হবে? এটা হবে z স্কয়ার ইনটু dx, তার মানে কি dx ইজ ইকুয়াল টু কি হবে? মাইনাস 2dz ডিভাইডেড বাই z কিউব ইনটু z স্কয়ার। তো যেটাকে একসাথে লেখা যায় কত? z টু দি পাওয়ার 5। তো আমরা dx এর জায়গায় মাইনাস 2dz ডিভাইডেড বাই z টু দি 5 বসাবো, আর রুট ওভার x এর পরিবর্তে 1/z স্কয়ার বসাবো। লেটস সি প্রবলেমটা সলভ হয় কিনা। সো এই রিপ্লেসটা করি, রিপ্লেসমেন্ট করলে আসবে হচ্ছে dx এর পরিবর্তে কত আসবে? মাইনাস 2dz ডিভাইডেড বাই z টু দি পাওয়ার 5 মাইনাস 2dz ডিভাইডেড বাই z টু দি পাওয়ার 5, আর হচ্ছে x এর পরিবর্তে কত বসবে? আচ্ছা দেখো, রুট এক্স ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? রুট এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1/z স্কয়ার, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে? হোল স্কয়ার করো উভয় পাশে, হোল স্কয়ার করলে আসবে এক্স ইজ ইকুয়াল টু 1/z টু দি পাওয়ার 4, তাহলে আমরা এক্স এর পরিবর্তে বসাই দিতে পারি 1/z টু দি পাওয়ার 4 রুট ওভার 2 প্লাস রুট এক্স এর পরিবর্তে বসাই দিতে পারি 1/z স্কয়ার। দেখো এটাও কিন্তু সলভ হয়ে যাবে, মাইনাস 2dz ডিভাইডেড বাই z টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 1/z টু দি পাওয়ার 4, আর রুটের ভিতরে যদি লসাগু করি z স্কয়ার 2z স্কয়ার প্লাস 1, তো এই হচ্ছে লসাগু। তারপর হচ্ছে মাইনাস 2টাকে বাইরে নিয়ে আসি, মাইনাস 2 বাইরে থাকুক, dz ডিভাইডেড বাই z টু দি পাওয়ার 5 1/z টু দি পাওয়ার 4, আর দেখো তো রুট আর z স্কয়ার কাটাকাটি কি থাকবে? উপরে থাকবে হচ্ছে রুট ওভার 2z স্কয়ার প্লাস 1, আর নিচে থাকবে হচ্ছে একটা z, তাহলে z আর z টু দি পাওয়ার 4 মিলে আবার কি হবে? z টু দি পাওয়ার 5, তাহলে এই z টু দি পাওয়ার 5 এই z টু দি পাওয়ার 5 কাটাকাটি গেল, তো আমাদের অবশিষ্ট থাকতেছে মাইনাস 2 ইনটু dz ডিভাইডেড বাই 2z স্কয়ার প্লাস 1। ওকে, তো 2z স্কয়ার প্লাস 1। এখন চাইলে তোমরা একটা কাজ করতে পারো, এখান থেকে তোমরা 2 কমন নিতে পারো, 2 কমন নিয়ে 2টাকে বাইরে নিয়ে আসতে পারো, অথবা তোমরা যদি নরমালি করো তাহলে কি আসবে? z স্কয়ার x স্কয়ার প্লাস 1/√x স্কয়ার প্লাস a স্কয়ার। সো এখানে হচ্ছে পরে আবার একটা, তাহলে আমরা এটাকে এভাবে করতে পারি, মাইনাস 2 ইনটু dz ডিভাইডেড বাই √2z হোল স্কয়ার প্লাস 1। সো x স্কয়ার প্লাস a স্কয়ার, সো এখানে √2z স্কয়ার আছে, তাই এটার অ্যানসার কি হবে? মাইনাস 2 ইনটু z এর সাথে √2 আছে, তাহলে একটা √2 ভাগ হবে 1/√2, ঠিক আছে। তারপর হবে ln লন, ওহো এখানে তো আবার একটা, তাহলে তো √2z, একটা কাজ করি, √2 না নিয়ে জিনিসটাকে ডাইরেক্ট 2টাকে বাইরে নিয়ে যাই, সবচেয়ে ভেজাল কম হবে এভাবে করলে। তাহলে রুট ওভার, তো আমি একটা কাজ করি 2 কমন নিই, 2 কমন নিলে আমার এখানে অবশিষ্ট থাকতেছে z স্কয়ার প্লাস হাফ, তাই তো। আমি যদি 2 কমন নিই, কমন নেওয়া মানে হচ্ছে ওই জিনিসটা দিয়ে ভাগ করা, তাহলে 2 কমন নিলাম, তাহলে আমার 2z স্কয়ার প্লাস 1 এর জায়গায় থাকতেছে z স্কয়ার প্লাস হাফ। তাহলে এবার আমরা √2টাকেও বাইরে নিয়ে আসি, মাইনাস 2 ইনটু 1/√2, জাস্ট √2টাকে বাইরে নিয়ে আসলাম, তো ইন্টিগ্রেশন অফ z স্কয়ার ডিভাইডেড বাই z স্কয়ার প্লাস হাফ কে লেখা যায় 1/√2 হোল স্কয়ার। তো এবার আমরা ইন্টিগ্রেশন করি, মাইনাস √2 ইনটু এটাকে লেখা যাবে হচ্ছে ln z প্লাস, সরি এটা তো রুট ছিল একটা, হ্যাঁ, z প্লাস রুট ওভার z স্কয়ার প্লাস 1/2 প্লাস 6। সো এই হচ্ছে কি অ্যান্সার। অবশ্য আগেও একই আসতো না, একই অ্যান্সারই তো মনে হচ্ছিল আগে, যাই হোক।
ওকে, সো আশা করি এটা বুঝতে পারছো তোমরা। তো প্রবলেমটা সহজই। সো আগের টাইপের আরেকটা প্রবলেম আছে, এবার একটা নতুন আর দুইটা টাইপ দেখাবো, যে টাইপের প্রবলেম খুবই কম, একদম রেয়ার, বাট জাস্ট আইডিয়া দেওয়ার জন্য, যাতে আমাদের একটা পুরো কমপ্লিটনেস একটা ইয়া থাকে, যে না আমরা পুরো বইয়ের সবগুলো অঙ্ক টাচ করছি, পুরো বইয়ের সবগুলো অঙ্ক টাইপ দেখছি, পারি বা না পারি। ঠিক আছে, বোর্ডের জন্য কেউ চাইলে প্রিপারেশন দিবা, বা কেউ ভর্তি পরীক্ষা বা সবকিছুর জন্য, সেটা তোমাদের পার্সোনাল চয়েস, বাট আমি সবগুলো করাই দিচ্ছি। ঠিক আছে, তো আমাদের লাস্ট দুইটা টাইপ আছে, ওই দুইটা টাইপ থেকে জাস্ট একটা একটা করে অঙ্ক আমি পাইছি, তো একটা একটা করে অঙ্কই দেখাবো। তো প্রথম টাইপের মধ্যে কি আছে, তো এখানে দেখো টাইপটা হচ্ছে এরকম। টেকনিকটা হচ্ছে যদি dx ডিভাইডেড বাই x মাইনাস a টু দি পাওয়ার m এবং x মাইনাস b টু দি পাওয়ার n এই আকৃতির হয়, তখন বলছে কি z ইজ ইকুয়াল টু এরকম ধরতে, z ইজ ইকুয়াল টু x মাইনাস b ডিভাইডেড বাই x মাইনাস a ধরতে বলা হয়েছে। এটা ধরলে প্রবলেমটা সলভেবল হবে। সো এই টাইপের সাথে দেখি এই প্রবলেমটা হুবহু ম্যাচ করে, dx divided by x minus 1 whole square x minus 2 whole cube। তো বলো তো z is equal to কত ধরবা? x minus 1 divided by x minus 2 আচ্ছা, না x minus 2 divided by x minus 1 1 নিতে x হবে minus 2 divided by x minus 2 অথবা x minus 1, একই কথা, তুমি তোমাদের চয়েস আর কি, তোমরা যেটাই ধরো কোনো প্রবলেম নাই। সো আমি যদি x minus 1 ও ধরি না, এর প্রবলেমটা সলভ হবে, সমস্যা নেই। x minus 1 ডিভাইডেড বাই ধরো x minus 2 ধরি, তাও সলভ হবে। x minus 2 ডিভাইডেড বাই x minus 1 ধরলো সলভ করা যাবে, ডাজন্ট ম্যাটার। আচ্ছা, সো এখন দেখি এটাকে করার চেষ্টা করি। সো আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে আমাদের কি আসছে, zx minus 2z is equal to x minus 1। সো এখান থেকে আসলে কি লেখা যায়, এখান থেকে লেখা যাবে z যদি কমন নেই, তাহলে হচ্ছে x minus 1 is equal to sorry x minus 1 কেমন হবে, z কমন নিলে x minus 2, x minus 2 is equal to x minus 1। সরি z তো আগেই ছিল, আমি আচ্ছা x কমন নেওয়া লাগবে, x, তাহলে zx minus x তাহলে 2z minus 1। আমি যদি x কমন নেই, x কমন নিলে আমার থাকতেছে কত, z minus 1, আর এখানে থাকতেছে যে 2z minus 1। তাহলে x is equal to থাকতেছে হচ্ছে 2z minus 1 divided by z minus 1। সো তো খুবই ঝামেলার হয়ে যাবে। আচ্ছা, সেটা কাজ করা যায়, z minus 1 উপরে নিয়ে আসার চেষ্টা করি, দেখি দাঁড়াও কি করা যায় দেখি। এখন ডিফারেন্সিয়েশন করলে তো একটু ঝামেলা হবে, তাহলে একটা কাজ করি, z minus 1 যদি আমি তাহলে মাইনাস 2z হবে, হ্যাঁ জিনিসটা কাটাকাটি যাবে। ওকে, দাঁড়াও, আমার হচ্ছে জেডটাকে আমি বাদ দিতে চাচ্ছি, আমি একটু সিম্পলিফাইড ফর্ম আনতে চাচ্ছি, যাতে আমি উভয় পাশে যখন ডিফারেন্সিয়েশন করব, যাতে আমার প্রবলেমটা একটু সহজ হয়। এই প্রবলেমগুলো আসলে খুবই ঝামেলার, আমি নিজেও এগুলো ভালোভাবে পারি না। তো দেখো 2z minus 1 ডিভাইডেড বাই z minus 1, তো আমি উভয় পাশ থেকে 2 বিয়োগ করতেছি। কেন 2 বিয়োগ করতেছি, 2 বিয়োগ করলে আমি একটা অ্যাডভান্টেজ পাবো আমার রাশিটাকে একটু ছোট করার জন্য। দেখো আমি যদি x কে ডিফারেন্সিয়েশন করি, আমি dx পাবো, x minus 2 কে ডিফারেন্সিয়েশন করলেও dx পাবো। আমি ইচ্ছা করে 2 বিয়োগ করলাম উভয় পাশ থেকে, তো z minus 1 আর উপরে কি থাকতেছে 2z minus 1 minus 2z plus 2, দেখো এরকমই থাকে। তো 2z কাটা, এখন কিন্তু আমার রাশিটা একটু সিম্পলিফাই হয়েছে। তো 1 divided by z minus 1, so x minus 2 is equal to 1 divided by z minus 1। আমার রাশি হচ্ছে এরকম আসছে, এখন x minus 2 is equal to 1 divided by z minus 1। এবার যদি ডিফারেন্সিয়েশন করি উভয় পাশে dx এর সাপেক্ষে, তাহলে আসবে হচ্ছে লেফট হ্যান্ড সাইডে আসবে dx, আর রাইট হ্যান্ড সাইডে আসবে মাইনাস dz ডিভাইডেড বাই z minus 1 হোল স্কয়ার। আশা করি ডিফারেন্সিয়েশনের জায়গাটুকু তোমরা বুঝো।
মাইনাস ডি জেড ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তো এইবার কিন্তু আমরা আমাদের প্রবলেমে যাইতে পারি। এবার প্রবলেমটা আশা করি সলভেবল হবে। তো ডিএক্স এর মান কত? মাইনাস ডি জেড ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান হোল স্কোয়ার, আর জেড ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস ওয়ান আর হচ্ছে এক্স মাইনাস টু। আচ্ছা, তো এবার দেখি প্রবলেমটা কেমনে সলভ করা যায়। একটা কাজ করি, ডিএক্স তো আছে, দেখো এক্স মাইনাস ওয়ান এর নিচে যদি আমি এক্স মাইনাস টু আনতে পারি তাহলে আমার একটা অ্যাডভান্টেজ পাবো। অ্যাডভান্টেজটা কি হবে? তার পরিবর্তে আমি জেড বসাইতে পারবো। ঠিক আছে, যদি আমি এক্স মাইনাস ওয়ান এর নিচে এক্স মাইনাস টু আনতে পারি। তো এখানে কি করা যেতে পারে? এখানে একটা কাজ করি, এক্স মাইনাস ওয়ান স্কোয়ারের নিচে আমি একটা এক্স মাইনাস টু স্কোয়ার আনি, আবার একটা এক্স মাইনাস টু স্কোয়ার গুণ করে দিতেছি। আগে থেকে একটা এক্স মাইনাস টু হোল কিউব ছিল। সো এখন দেখো এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস টু, তার পরিবর্তে কিন্তু আমি জেড বসাইতে পারবো। ঠিক আছে, তার পরিবর্তে আমি জেড বসাইতে পারবো। আর ডিএক্স এর পরিবর্তে কত বসাবো? জেড মাইনাস ওয়ান হোল স্কোয়ার। আচ্ছা, ওটা চেঞ্জ করলাম। আর এক্স মাইনাস টুটাকে কি করবো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আবার একটা জিনিস দেখো, এক্স মাইনাস টু এর ভ্যালু কিন্তু আমি জানি, এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই জেড, ওয়ান বাই জেড মাইনাস ওয়ান। এক্স মাইনাস টু এর পরিবর্তে আমি ওয়ান বাই জেড মাইনাস ওয়ান বসাই দিব, তা আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো দেখো এবার আমরা রিপ্লেসমেন্টটা করি। এক্স মাইনাস ওয়ান এই অংশটুকু দেখো, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস টু হোল স্কোয়ার, এটার পরিবর্তে আমি বসাবো কত? এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস টু, এর পরিবর্তে হচ্ছে জেড। তাহলে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস টু হোল স্কোয়ারের পরিবর্তে হচ্ছে জেড স্কোয়ার। আর এখানে আছে হচ্ছে কি এক্স মাইনাস টু টু দি পাওয়ার ফাইভ, আর এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই জেড মাইনাস ওয়ান। তাহলে এক্স মাইনাস টু এর পরিবর্তে ওয়ান বাই জেড মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফাইভ। আর ডিএক্স এর পরিবর্তে কত? ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস ডিজেড ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তো মাইনাস ডিজেড ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান হোল স্কোয়ার। ওকে, তো এখন সিম্পলিফাই করার পালা। তো মাইনাসটাকে বাইরে এনে রাখলাম। তো ডিজেড ডিভাইডেড বাই জেড, জেড স্কোয়ার ইন্টু জেড মাইনাস ওয়ান স্কোয়ার, আর এটা হচ্ছে জেড মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফাইভ। জিনিসটাকে হচ্ছে ভেঙে লিখলাম, বাইরে ডিজেড লিখি। তো জেড মাইনাস ওয়ান আর এখানে কাটাকাটি করলে থাকবে জেড মাইনাস ওয়ান কিউব। সব শেষে কি পাচ্ছি? জেড মাইনাস ওয়ান কিউব ডিভাইডেড বাই জেড স্কোয়ার, বাইরে হচ্ছে ডিজেড। এবার এটাকে চাইলে সহজেই আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। তো জেড মাইনাস ওয়ান কিউবের ফর্মুলা ফলাই, এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি, মানে হচ্ছে মাইনাস থ্রি জেড স্কোয়ার ওয়ান প্লাস থ্রি জেড প্লাস থ্রি জেড, আর হচ্ছে কত? মাইনাস ওয়ান। ডিভাইড বাই জেড স্কোয়ার। আর বাইরে আগে থেকে একটা মাইনাস ছিল, আগে থেকে মাইনাস ছিল। ওকে, আচ্ছা, সো এবার এটা ইন্টিগ্রেশন করতে হলে জেড স্কোয়ার দিয়ে সবাইকে ভাগ দিয়ে দিই। জেড কিউবকে জেড স্কোয়ার দিয়ে যদি ভাগ দেই আমার থাকবে জেড, আর থ্রি জেড স্কোয়ারকে জেড স্কোয়ার দিয়ে ভাগ দিলে থাকবে মাইনাস থ্রি, আর এটা হচ্ছে থ্রি ইন্টু ওয়ান বাই জেড, মাইনাস ওয়ানকে ভাগ দিলে ওয়ান বাই জেড স্কোয়ার। এই পুরোটার ইন্টিগ্রেশন করতে হবে। দেখো সবগুলোর ইন্টিগ্রেশন আমি জানি। মাইনাস জেড এর ইন্টিগ্রেশন হচ্ছে জেড স্কোয়ার বাই টু, মাইনাস থ্রি এর ইন্টিগ্রেশন হচ্ছে থ্রি জেড, আর থ্রি ইন্টু ওয়ান বাই জেড এর ইন্টিগ্রেশন কত? লন জেড, মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার ইন্টিগ্রেশন কত হবে? মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার কে বলা যায় মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার কে বলা জেড ইনভার্স টু, তার মানে এটার ইন্টিগ্রেশন হবে জেড ইনভার্স টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস টু প্লাস ওয়ান। এই হচ্ছে আমার ইন্টিগ্রেশন ডান, প্লাস সি। তারপর জেড এর জায়গায় জেড এর মানটা বসাই দিবা, তাতে দেখবে প্রবলেম সলভ। ঠিক আছে, তো প্রবলেমগুলো কিছুটা কঠিন, আমি এটা আসলে স্বীকার করবো যে প্রবলেমগুলো আসলে কঠিন। তোমাদের লেভেলে দিছে, একটা বইয়ের মধ্যে দিছে। হ্যাঁ,
এগুলো আমাদের লেভেলই তো নাই, আমাদের লেভেলে তোমাদের লেভেলের মতো তো কঠিন ম্যাথ নেই, আমাদের লেভেলে আরো সহজ। তো আমি জাস্ট বইয়ে আছে ওই হিসেবে করাচ্ছি, কিন্তু এটা আমি অনেকগুলো বই নেই, এটা শুধুমাত্র কেতাবুদ্দিনের বইয়ের মধ্যে আমি পাইছি এই প্রবলেমটা। এত কঠিন প্রবলেম অ্যাডমিশনেও দেয় না ইউজুয়ালি, এত কঠিন প্রবলেম ইউজুয়ালি অ্যাডমিশনেও দেয় না। সো একটা প্রবলেম, কঠিন একটা প্রবলেম আমি করাচ্ছি, তার মানে প্যানিক করার কিছু নাই, এর মানে এই না যে এই প্রবলেমটাই আসতেছে। তোমরা যে জিনিসগুলো পারো বেসিক্যালি ওই জায়গা থেকেই দেখবা তোমরা সবকিছু কমন পাবা, ঠিক আছে? জাস্ট এই জিনিসগুলোর সাথে তোমাদের পরিচয় করা দেওয়ার জন্য করাচ্ছি যে না আরো কঠিন প্রবলেমও আছে এবং এগুলোও করা যায় এই জিনিসটা শেখানোর জন্য, ঠিক আছে? ওকে, সো আর কি করবো কিনা বুঝতেছি না। এদিকে লাস্ট একটা প্রবলেম করি, লাস্ট প্রবলেম আর একটা ম্যাথ দিছিলাম না? হ্যাঁ, সাইন স্কয়ারটা সহজ, ওটা cos স্কয়ার দিয়ে ভাগ দিবা তাহলে প্রবলেম সলভ হয়ে যাবে। cos স্কয়ার দিয়ে ভাগ দিবা, উপরে নিচে লব আর হর সবাইকে, তারপর হচ্ছে তোমার উপরে sec স্কয়ার চলে আসবে, তো তারপর 10 স্কয়ার নিয়ে যাবা নিচের অংশটুকু দিয়ে সলভ হয়ে যাবে, ওটা সহজ। আচ্ছা ঠিক আছে, আমি ওটা দেখাই দিব সমস্যা নেই ক্লাস শেষে। আচ্ছা, এখন আমরা লাস্ট একটা প্রবলেম করতেছি, এটা করলে আজকে ক্লাস শেষ। ওকে, দেন এটা কত, আজকের দিনে কিছু কঠিন প্রবলেম করাইছি, এগুলা থেকে কিন্তু পরীক্ষা দৈর্ঘ্যে কোনো জায়গায় থাকে না। সো এই প্রবলেমগুলো দেখে আবার ইন্টিগ্রেশন নিয়ে তোমাদের মধ্যে যেন ভয় কাজ না করে, ঠিক আছে? তো এই ব্যাপারে সাবধান। সো প্রবলেম একটা কঠিন দেখার কারণে আবার ইন্টিগ্রেশন নিয়ে তোমরা যেন ভয় না পাও, তো হচ্ছে রিকোয়েস্ট। স্যার অ্যাডমিশন আসতে পারে? অ্যাডমিশনে এই ধরনের প্রবলেম মানে আসার সম্ভাবনা খুবই কম। আমি তো অ্যাডমিশন দিয়ে আসছি, তখন পর্যন্ত আমি কোনো অ্যাডমিশনে বইয়ে এই ধরনের ইন্টিগ্রেশন তো দেখিনি। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তো নিয়েছিলাম, তো এরকম এত দেখিনি। তো বাংলাদেশি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনও যেগুলো আসে না, তার মানে সেগুলো তো আসলে তোমার ওই অর্থে কোনো কাজে লাগবে, ঠিক আছে? তো এটাই বলতে পারি। সো বেসিক্যালি আমাদের বেসিক ইন্টিগ্রেশন গুলো জানা দরকার, বেসিক ইন্টিগ্রেশন গুলো আমাদের শিখাটা খুব দরকার, কারণ খুব কঠিন লেভেল ইন্টিগ্রেশন তোমাদের দিবে না। আর খুব কঠিন লেভেল কখনো আসলে ইন্টিগ্রেশন ক্যালকুলেটরই আছে, ইন্টারনেটে পাওয়া যায়, গুগলে গিয়ে ইন্টিগ্রেশন ক্যালকুলেটরে যে কোনো ইন্টিগ্রেশন দিলে তার রেজাল্ট চলে আসে, ঠিক আছে? তো ওগুলো নিয়ে অত বেশি প্যানিক করার কিছু নেই। আচ্ছা, লাস্ট একটা প্রবলেম, এটা অবশ্যই আগের কোন একটা টাইপের সাথে ম্যাচ করে, মানে নুহিন দিছিল এই জন্য করাচ্ছি, x প্লাস x টু দি পাওয়ার n, ঠিক আছে? তো দেখো তো আগের কোন একটা টাইপের সাথে কিন্তু জিনিসটা ম্যাচ করবে। আমি যদি x কমন নিই তাহলে 1 প্লাস x টু দি পাওয়ার কত হয় বলতো? n মাইনাস 1 না? 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 1 না? এবার নুহিন বলতো এই প্রবলেমটা আমাদের আগে করা কোন একটা প্রবলেমের সাথে কিন্তু ম্যাচ করছে, তো সেই প্রবলেম অনুযায়ী আমি এখানে z ইজ ইকুয়াল টু কত ধরবো? x টু দি পাওয়ার n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1 বাই z ধরবো না? x টু দি পাওয়ার n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1 বাই z ধরবো। তো ডিফারেন্সিয়েশন করো, n মাইনাস 1 ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 2, আর এটা হবে মাইনাস 1 বাই z স্কয়ার dz। তাহলে এই হচ্ছে আমাদের রাশি। এখন দেখি সাবস্টিটিউশনের কাজটুকু করি। x টু দি পাওয়ার n মাইনাস 1 হচ্ছে গিয়ে কত? 1 বাই z। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আরেকটু কাজ করি। x টু দি পাওয়ার n মাইনাস 2 সেটা dx আছে, x টু দি পাওয়ার n মাইনাস 2 dx, x টু দি পাওয়ার n মাইনাস 2 dx ইজ ইকুয়াল টু মাইনাস dz ডিভাইডেড বাই n মাইনাস 1 ইনটু z স্কয়ার। তাহলে এই হচ্ছে আমাদের রাশি, তো এটাকে সাবস্টিটিউশন করতে হবে। তো dx এর সাথে x টু দি পাওয়ার n মাইনাস 2 নিয়ে আসি, তাহলে উপরে x টু দি পাওয়ার n মাইনাস 2 দিয়ে গুণ দিলাম dx, নিচেও x টু দি পাওয়ার n মাইনাস 2 দিয়ে গুণ দিলাম ইনটু x, 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 1। তো x টু দি পাওয়ার n মাইনাস 2 dx এর পরিবর্তে তার মানটা বসাই মাইনাস dz ডিভাইডেড বাই n মাইনাস 1 ইনটু z স্কয়ার। সো মাইনাস dz ডিভাইডেড বাই n মাইনাস 1 ইনটু z স্কয়ার, আর x টু দি পাওয়ার n মাইনাস 2 আর x, এটার পরিবর্তে কিন্তু চাইলে লেখা যায় x টু দি পাওয়ার n মাইনাস 1, x টু দি পাওয়ার n মাইনাস 1 লেখা যায়। তো আমরা এটার পরিবর্তে x টু দি পাওয়ার n মাইনাস 1 এর পরিবর্তে আবার লেখা যায় 1 বাই z। x টু দি পাওয়ার n মাইনাস 1 এর পরিবর্তে লেখা যাবে 1 বাই z, আর এখানে থাকতেছে 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 1, মানে এটা হলো 1 প্লাস 1 বাই z। তো মাইনাস 1 বাই n মাইনাস 1 টাকে বাইরে রাখলাম, dz ডিভাইডেড বাই z স্কয়ার, আর 1 বাই z
আর এখানে যদি লসাগু করি তাহলে হচ্ছে z প্লাস 1 ডিভাইডেড বাই z। তো আমরা যদি নিচের অংশটুকুকে গুণ করে দেই তাহলে নিচের অংশ চলে আসতেছে কত, z স্কয়ার। এই z স্কয়ার এই z স্কয়ার কাটা, মাইনাস 1 বাই n প্লাস 1 ইনটু dz ডিভাইডেড বাই 1 প্লাস z। এখন বলো 1 প্লাস z এর ইন্টিগ্রেশন কি, 1 বাই n প্লাস 1 ইনটু ln 1 প্লাস z প্লাস c। এই হচ্ছে অ্যান্সার। z এর মানটা জাস্ট রিপ্লেস করে দিবা, প্রবলেম সলভ হয়ে যাবে। সেবার নুহিনের লাস্ট প্রবলেম যেটা বলছিল এটা হিন্ট দিচ্ছি, করে দিব না। dx ডিভাইডেড বাই এই টাইপের প্রবলেম করছিলাম আসলে ক্লাসের মধ্যে, 5 sin স্কয়ার x। তোমাকে যেটা করতে হবে উপরে নিচে সবাইকে কি করতে হবে, cos স্কয়ার x দিয়ে ভাগ দিতে হবে। cos স্কয়ার x দিয়ে যদি ভাগ দাও, লবকে cos স্কয়ার x দিয়ে ভাগ দিলে আসবে 1 বাই cos স্কয়ার x, যেটাকে লেখা যায় sec স্কয়ার x dx। 4 কে cos স্কয়ার x দিয়ে ভাগ দিলে 4 sec স্কয়ার x মাইনাস sin স্কয়ার x দিয়ে যদি cos স্কয়ার x দিয়ে ভাগ, sin স্কয়ার x cos স্কয়ার x দিয়ে ভাগ দিলে 5 tan স্কয়ার x। ঠিক আছে? আচ্ছা, tan x কে যদি তুমি z ধরো তাহলে তুমি sec স্কয়ার x dx পেয়ে যাবা। তাহলে তুমি জাস্ট কি করবা, tan x কে z ধরো, আর এই যে sec স্কয়ার x আছে না, এই sec স্কয়ার x টাকে তুমি tan x স্কয়ার x এ কনভার্ট করো, তাহলে তোমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পারছো। বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে। তো আমার মনে হয় না আর কোনো প্রবলেম আছে যে প্রবলেম গুলোতে তোমরা আটকাবা। আই গেস তোমরা এখন তোমাদের বইয়ের যে কোনো ইন্টিগ্রেশন করতে পারবা, যে কোনো ইন্টিগ্রেশন। শুধুমাত্র আমাদের আরেকটা চ্যাপ্টার বাকি আছে 10 এর অসীম কুমার শাহ স্যারের বই অনুযায়ী, ওইটার মধ্যে ইউভি ফর্মুলা দেওয়া আছে। ওই ফর্মুলা যদি শিখি আর কোনো ইন্টিগ্রেশন কোনো আমাদের শেখার কিছুই নাই, নতুন কিছু শেখার নাই। লাস্টের দুইটা চ্যাপ্টার হচ্ছে অ্যাপ্লিকেশন, ওইখানে ইন্টিগ্রেশন গুলো আরো সহজ সহজ ইন্টিগ্রেশন দেয় ওইখানে। ওখানে আর কঠিন কিছু নাই, ইন্টিগ্রেশন যা শিখার বলতে পারো শিখিয়ে ফেলছো। লাস্ট একটা চ্যাপ্টার আছে 10 এর ইউভি ফর্মুলাটা শিখবো, তারপরেই আমাদের ইন্টিগ্রেশন শেষ। তার আগে তোমাদের এখন পর্যন্ত যা যা শিখছি সেগুলা ঝালাই করাটা খুব খুব ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো যদি তোমরা একটু চর্চা করে ঝালাই করতে পারো, যা যা পড়াইছি, যে টেকনিক গুলা শিখেছি, ওই টেকনিক গুলা, যে প্রবলেম গুলা করেছি, আমি যে প্রবলেম গুলা করেছি শুধুমাত্র ওগুলাই করো। ওগুলা যারা নোট করছো তাদের কাছ, কেউ যদি নোট না করে থাকো তাদের কাছ থেকে নোট নাও, ওই প্রবলেম গুলাই করো, আমি ওইখান থেকেই দিব। আমি চাই আগে তোমরা যে প্রবলেম গুলো করানো হয়েছে ওগুলাই আয়ত্ত করো। ওগুলো আয়ত্ত করলে তোমাদের ইন্টিগ্রেশন নিয়ে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই। হ্যাঁ, তারপর আমরা 10 এ কি করলে আমাদের মোটামুটি ইন্টিগ্রেশন শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই এক্সামটা একটু ভালোভাবে দাও, ইন্টিগ্রেশনটাকে চর্চার মধ্যে রাখো। তো এরপর দেখবা এটা ইজি হয়ে যাবে। ঠিক আছে? প্রত্যেকটা জিনিসই শুরুর দিকে কঠিন মনে হয়, বাট থিংস গেট ইজি ডে বাই ডে। ওকে, সো আর কার কোনো প্রশ্ন আছে? ভাইয়া এক্সামটা কেমনে নেবেন? এক্সামটা হচ্ছে, তুমি তো এর আগে তো এক্সাম দাও না, আমি হচ্ছে এক্সামের যে টাইম থাকে ওই টাইমের মধ্যে অন টাইমে আমি আমার কোশ্চেনের পিডিএফটা দেই। তোমরা তোমাদের বাসায় বসে এক্সাম দিবা, দেওয়ার পরে আমাকে জাস্ট অ্যান্সার পেপারের ছবিগুলো তুলে পাঠাবো আমাকে মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে, যেখানে খুশি দিতে পারো। ঠিক আছে? আজকে ক্লাস তাহলে শেষ করি।